হাই এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে ফিনল্যান্ডে স্পন্সরশিপের যে বিষয়টা আছে সেটা নিয়ে বেশ কিছু মিস ইনফরমেশন আসলে আপনারা হয়তো অলরেডি জানেন বা এই টাইপের মিস ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। সো আপনারা খুব দ্রুতই হয়তো বা এই রেসিডেন্স পারমিট রিলেটেড প্রসিজারগুলো স্টার্ট করবেন, অনেকেই হয়তো বা অলরেডি স্টার্ট করে দিয়েছেন। সো এখানে একটা ভাইটাল স্টেজ হচ্ছে আপনার স্পন্সরশিপ রিলেটেড ডকুমেন্টসগুলো প্রপারলি রেডি করা। সো এইখানে হচ্ছে আমি সেই বিষয়গুলাই আসলে আলোচনা করব, কয়েকটা পয়েন্ট আলোচনা করব বেসিক্যালি, যেগুলো আসলে স্পন্সরশিপ বিষয়টাকে অনেক বেশি ডিফিকাল্ট করে ফেলে। সো আপনারা যদি এই বিষয়গুলো মাথায় রাখেন তখন হোপফুলি আপনাদের রেসিডেন্স পারমিট প্রসেসিংটা অনেক ইজি হবে। সো সো এখন আসি মেইন টপিকে, যে কি কি মিস ইনফরমেশন বা হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং টাইপের ইনফরমেশন আসলে অ্যাভেলেবেল আছে। ফার্স্ট অফ অল আমি একটু ডকুমেন্টেশনের কথা বলি। নর্মালি হচ্ছে যেটা বলা হয় যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে, পার্টিকুলারলি স্পন্সরের ক্ষেত্রে, যে স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, এরপরে হচ্ছে যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, সেটা বোথ স্পন্সর এবং হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট যে তার ক্ষেত্রে দেওয়া লাগে। সো এগুলা বানাতে যে দেখা যায় যে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হয়, যে আপনার শহরে হয়তো বা ওই এফিডেভিটের জায়গা নাই, এই জন্য আপনাকে অন্য সিটিতে যাইতে হয়, এটার জন্য বেশ টাকা খরচ করা লাগে। সো বেসিক্যালি এগুলো আসলে টোটালি একটা আননেসেসারি ডকুমেন্ট, কারণ এগুলা কোনো কিছুতেই কাজে লাগে না। জাস্ট এখানে বিষয়টা হচ্ছে যে আপনার সব ডকুমেন্ট যদি ওকে থাকে আপনি হচ্ছে যে ডিসিশন পজিটিভ পাবেন। যদি ডকুমেন্টস ওকে না থাকে, আপনি যতই ওই স্পন্সরশিপ এফিডেভিট দেন, রিলেশনশিপ এফিডেভিট দেন বা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেন, এগুলো আপনার কোনো কাজে আসবে না, আপনার ফাইনালি ডিসিশন আসলে নেগেটিভ আসবে। এখন কথা হচ্ছে এই যে স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, ব্যাংক সলভেন্সি ডকুমেন্ট, এগুলোতে কি থাকে? সো বেসিক্যালি আমি যদি স্পন্সরশিপ এফিডেভিটের কথা বলি, ওইখানে ইনফরমেশন থাকে যে আপনার স্পন্সরের 14 গোষ্ঠী সম্পর্কে ইনফরমেশন, যে তার নাম কি, তার বাবার নাম কি, তার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার কত, অ্যাপ্লিকেন্ট যে তার বাবার নাম কি, তার সে বাংলাদেশি সিটিজেন কিনা, তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট নাম্বার কত, সে কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছে, তারপর তাদের কোন কোন ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কি, টাকাটা কবে ট্রান্সফার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন, এগুলো টোটালি আননেসেসারি। ওকে, সো বেসিক্যালি এই স্পন্সরশিপ এফিডেভিটের বিষয় এটা গেল। এরপর রিলেশনশিপ এফিডেভিটে কি আসে, যে এখানে একটা জিনিস দেওয়া থাকে, ইনফরমেশন থাকে যে স্পন্সরের সাথে আপনার সম্পর্কটা আসলে কি সেটা মেনশন করা থাকে। সো এটা আসলে আননেসেসারি, কারণ এই জন্য আমি সবাইকে যেটা সাজেস্ট করি, ইভেন আমি রিসেন্টলি যেটা করি, আমার অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদেরকে আমি সবাইকে এটাই ফলো করতে বলি। সেটা হচ্ছে যে আপনি মোটামুটি 8 থেকে 10 লাইনের ভেতরে একটা কি বলবো ডকুমেন্ট রেডি করবেন, যে এখানে আপনার স্পন্সর বলতেছে যে উনি আপনার কি হন, এবং হচ্ছে যে উনি আপনাকে টাকাটা কবে ট্রান্সফার করছেন, টাকার সোর্সটা আসলে কি, এই 3-4টা ইনফরমেশন দিয়ে একটা নিচে ওনার সাইন নিয়ে ওইটা সাবমিট করে দিলে এনাফ। এটার জন্য আপনার এই যে এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, এগুলা কোনো কিছুই করা লাগবে না। এটার পেছনে দেখা যায় যে বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা চলে যায়। সো আপনারা হচ্ছে যে এই হ্যাসেলগুলো এড়াই চলেন, এটা আসলে করার দরকার নাই। ওকে, অ্যান্ড সেকেন্ডলি যেটা বলতেছিলাম, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। এখন আমাকে বলেন যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে আসলে কি হবে, কারণ আপনি যখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা সাবমিট করতেছেন, ওইখানেই তো দেখা যাচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। সো এখানে আসলে সলভেন্সি দেওয়ার তো কোনো দরকার নাই। ইভেন আপনার স্পন্সরের ক্ষেত্রেও তো আসলে সলভেন্সি দেওয়ার কোনো দরকার নাই, কারণ স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টও তো ওইখানে দেওয়া হচ্ছে। ওকে, সো বেসিক্যালি আপনারা হচ্ছে, আমি সাজেস্ট করবো যে রিলেশনশিপ এফিডেভিট, ব্যাংক, তারপর হচ্ছে স্পন্সরশিপ এফিডেভিট, এরপর হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এগুলো আপনারা টোটালি অ্যাভয়েড করেন, কারণ এগুলো অ্যাডিশনাল ডকুমেন্টস। ওকে, এবং আপনার ডকুমেন্ট যত বেশি হবে, যত আননেসেসারি হবে, হয়তো সামটাইমস দেখা যায় যে তারা হয়তো বিরক্ত হতে পারে, অ্যাটলিস্ট আমি যেটা ফিল করি, কারণ এগুলো আসলে কোনো কিছু দরকার নাই। আপনি যদি সব ডকুমেন্টস রাইট ওয়েতে সাবমিট করেন, অবভিয়াসলি আপনি ডিসিশন পাবেন। এরপরে আরেকটা ডকুমেন্ট, সেটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট। এটা অবশ্য আননেসেসারি ডকুমেন্টস আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে আননেসেসারি ডকুমেন্ট। লেটস সে আপনার স্পন্সর হয়তো বা কোনো ভালো গভর্নমেন্ট পজিশনে আছেন, এবং ওনার যে স্যালারি সার্টিফিকেটটা আপনি নিচ্ছেন, ওইখানে মেনশন করা আছে যে ওনার ট্যাক্স বাবদ ইয়ারলি এত টাকা কেটে নেওয়া হয়। এক্ষেত্রে আসলে আপনার ওই যে আলাদা করে ট্যাক্স সার্টিফিকেট যেটা, সেটা হচ্ছে যে আপনার আসলে দেওয়া লাগতেছে না, ওই ডকুমেন্টটা ইনাফ। সো আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেট, ওইরকম সিচুয়েশন যদি আপনার হয়, আপনি চাইলে ট্যাক্স সার্টিফিকেট দিতেও পারেন, নাও পারেন। ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে আমার স্পন্সর ছিলেন ইউনিভার্সিটির টিচার, এবং ওনার ওনার যে স্যালারি সার্টিফিকেট, ওইখানে মেনশন ছিল যে ওনার ট্যাক্স বাবদ কত টাকা কেটে নেওয়া হয়। সো আমি শুধুমাত্র ওই ডকুমেন্টটাই সাবমিট করছিলাম, এবং আর ট্যাক্স রিলেটেড আর কোনো ডকুমেন্টস আমি সাবমিট করি না, এবং আমার ডিসিশন আসলে পজিটিভ আসছিল, তারা কোনো মানে সাপ্লিমেন্ট চাই নাই। এরপরে সেকেন্ডলি আসি যে অ্যামাউন্ট ট্রান্সফার নিয়ে।
অনেকে বলে থাকেন পার্টিকুলারলি হচ্ছে যে আপনার স্পন্সর যদি জব হোল্ডার হন তখন যে তার অ্যাকাউন্টে যদি যে স্যালারির যে টাকাটা ঢুকে ওর বাইরে যদি অ্যাডিশনাল কোনো টাকা পয়সা ঢুকে এটার একটা এক্সপ্লানেশন হয়তো বা দেওয়া লাগে, বাট এটাও আসলে একটা রং ইনফরমেশন, কারণ এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। লেটস সে আপনার আমি জব করি, আমার একটা অ্যাকাউন্ট আছে, এখন আমার একটা অ্যাকাউন্টে আমার স্যালারির টাকা ঢুকতেছে, স্যালারির টাকা বের হচ্ছে, এর বাইরে কি আমি আর কোনো ট্রানজাকশন করব না? আমার কি আর কোনো দরকার হইতে পারে না? অবভিয়াসলি হইতে পারে। সো সেই অনুযায়ী তো আমি ট্রানজাকশন করব। এই জন্য এটার বাইরে যদি কোনো ট্রানজাকশন হয়ে থাকে তারা আসলে এটার কোনো এক্সপ্লানেশন চায় না। লেটস সে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে 50 থেকে 60,000 টাকা স্যালারি ঢুকে, এটার বাইরেও তার অ্যাকাউন্টে রেগুলার বেসিসে বা মাসে 1-2 মাসে হয়তো বা একটা বা দুইটা বড় ট্রানজাকশন 1.5 লাখ 2 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, 3 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে, এগুলো আসলে কোনো ইস্যু না। কিন্তু কখন এই সাপ্লিমেন্টগুলো চাইতে পারে? ধরেন আপনার স্পন্সর অ্যাকাউন্টে হঠাৎ করে হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা বা 15 লাখ টাকার একটা ট্রানজাকশন হয়েছে, তখন ইন দ্যাট কেস ওরা হচ্ছে যে এটার জন্য এক্সপ্লানেশন চাইতে পারে। বাট জেনারেলি এরকম কোনো এক্সপ্লানেশন তারা চায় না যে আপনার স্পন্সরের স্যালারি হচ্ছে 50, 60, 80 হাজার টাকা, বাট তার অ্যাকাউন্টে এটার বাইরেও হচ্ছে 1, 2 লাখ 3 লাখ টাকা ট্রানজাকশন হয়েছে। কারণ এই সেম ঘটনা হচ্ছে যে আমি ফেস করছিলাম। আমার স্পন্সরের স্যালারি ছিল অ্যারাউন্ড 80,000, কিন্তু এটার বাইরেও তার অ্যাকাউন্টে অনেক ট্রানজাকশন ছিল, যেখানে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম ট্রানজাকশন ছিল, বাট তারা আসলে এটার জন্য কোনো সাপ্লিমেন্ট চায় নাই। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার স্পন্সরের এটাও পার্টিকুলারলি জব হোল্ডারদের ক্ষেত্রে, যে জব হোল্ডার হলে তার স্যালারি যদি অনেক কম হয়, লেটস সে 20,000 বা 30,000 হয়, ইন দ্যাট কেস উনি স্পন্সর আপনাকে করতে পারবেন না। অবশ্য এটার আনসার ইয়েস অ্যান্ড নো অ্যাট দ্য সেম টাইম। নো মানে হচ্ছে যে ধরেন তার আসলে এই ইনকামের বাইরে আর কোনো ইনকাম নাই, তখন হচ্ছে যে ওনার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। বাট ধরেন এটার বাইরে হয়তো বা তার আদার্স কোনো ইনকাম সোর্স থাকতে পারে, বা হচ্ছে যে তার কোনো সেভিংস থাকতে পারে, অথবা উনি লং টাইম ধরে জবটা করতেছেন। সো এরকম হইলে তখন হচ্ছে আপনার স্পন্সর আপনাকে ইজিলি স্পন্সর করতে পারবেন। ডাজেন্ট ম্যাটার যে ওনার স্যালারি 20,000 নাকি 30,000। ওকে, আপনাকে ভিসা অফিসারদের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে যে হ্যাঁ উনি আপনাকে স্পন্সর করতে ক্যাপাবল। এর পরের পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার স্পন্সর যদি রিটায়ার্ড পারসন হয় বা কোনো রিটায়ার্ড পারসনকে দিয়ে আসলে স্পন্সরশিপ করানো যায় না, এটাও আসলে একটা রিলেটিভ কোশ্চেন। আই মিন এটা হচ্ছে এটার আনসারও ইয়েস অ্যান্ড নো অ্যাট দ্য সেম টাইম। নোটা কখন? ধরেন আপনার স্পন্সরের কোনো অ্যাডিশনাল ইনকাম সোর্স নাই, তখন হচ্ছে যে আপনি রিটায়ার্ড পারসনকে দিয়ে আসলে স্পন্সর করাতে পারবেন না। বাট আপনার স্পন্সর ধরেন রিটায়ার্ড পারসন এবং উনি রিটায়ারমেন্টের কিছু টাকা পেয়েছেন যেটা আপনাকে স্পন্সর করতে ক্যাপাবল বা আপনার স্পন্সরের জন্য ওকে। এখন কথা হচ্ছে যে উনি কোন ক্ষেত্রে আপনাকে স্পন্সর করতে পারবেন। এটা হচ্ছে যে বিভিন্ন ওয়ে আছে। ধরেন হচ্ছে আপনার স্পন্সরের অ্যাডিশনাল ইনকাম সোর্স আছে, সেটা হইতে পারে বিজনেস হইতে পারে, হোম রেন্ট হইতে পারে, এনিথিং এলস। অথবা আপনার স্পন্সরের ছেলে বা মেয়ে কেউ একজন জব হোল্ডার বা বিজনেস করেন, যিনি হচ্ছে যে আপনার স্পন্সর রিটায়ার্ড যে স্পন্সর যিনি আছেন ওনাকে একটু সাপোর্ট দিতে পারবেন। এই সাপোর্টিভ ডকুমেন্টগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন তখন ইজিলি আপনি রিটায়ার্ড পারসনকে দিয়ে স্পন্সর করাতে পারবেন। সো বেসিক্যালি এই জিনিসগুলো আসলে আমার মাথায় ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি আর কোনো পয়েন্ট হচ্ছে যে আমার মাথায় আসে আমি অবশ্যই শেয়ার করব। বাট ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা হচ্ছে কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। সো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।